গুলশান প্লাস বাড্ডা এলাকা দিয়ে একটা ফল্ট লাইন চলে গেছে, ভূগর্ভস্থ স্তরগুলো নিচে পড়ে যাচ্ছে। আস্তে আস্তে ওটা যখন আরো পাতলা হয়ে আসবে তখন এই ফল্ট লাইন বরাবর যেটা ক্র্যাক ডেভেলপ করবে, যখন পুরোটাই ভেঙে পড়বে তখন উদ্ধার করার মতো কাউকে পাওয়া যাবে না। ভয়াবহ 36 ঘন্টার ভিতরে 3বার ভূমিকম্প পেলাম। এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার বিশেষ সাক্ষাৎকারে। এবং সাক্ষাৎকারের পূর্বে আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 24 থেকে 48 ঘন্টায় পরপর 3বার ভূমিকম্পের মুখোমুখি হলো এই রাজধানীবাসী। এবং এই ভূমিকম্পের পরে করণীয় কি, ভূমিকম্প আবার কখন আসবে বা প্রস্তুতি, এই সব কিছু মিলিয়ে ঢাকাবাসী এখন আতঙ্কিত। মানুষ আসলে কি করবে, কোথায় যাবে, সেসব নিয়ে আসলে আমরা কথা বলবো প্রকৌশলী হাসমতুজ্জামানের সঙ্গে। শুরুতেই হাসমত ভাই আপনাকে স্বাগত। ধন্যবাদ। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে ভূমিকম্প হলো এবং বলা হচ্ছে যে এই ভূমিকম্প খোদ ঢাকায় এর উৎপত্তিস্থল। এই যে ভূমিকম্প হলো, ভূমিকম্প ঢাকাবাসী এর আগেও দেখেছে, কিন্তু এবারের উৎপত্তিটা গতকাল থেকে আজকে পর্যন্ত 24 থেকে 48 ঘন্টার ব্যবধানে পরপর 3বার। এবং ঢাকা কি 3বারের ভূমিকম্প 5.7, 3.7 কিংবা এর থেকে একটু বেশি হলে সেই মাত্রা কি সহ্য করতে পারবে এই শহরটা? আমি প্রথমেই বলে নিই, গত 36 ঘন্টার ভিতরে 3বার ভূমিকম্প পেলাম। এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। ভূমিকম্প অর্থ হলো যে এখানে আমাদের মাটির নিচে যে প্লেটটা আছে সেই প্লেটটা স্থানচ্যুত হয়ে যাচ্ছে। তার মানে উপরের স্তর আস্তে আস্তে হালকা হয়ে আসছে। এই হালকা হতে হতে এমন এক সময় আসবে যে উপরের যে পাতলা স্তর হয়ে যাবে সেই স্তরটা পুরোটাই ভেঙে পড়বে। যখন পুরোটাই ভেঙে পড়বে তখন ইনফ্যাক্ট উদ্ধার করার মতো কাউকে পাওয়া যাবে না। রাস্তাঘাট থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ের সাথে সবগুলোই কিন্তু ভেঙে পড়বে, তখন কেউ উদ্ধার হতে পারবে না। তো আমাদের জন্য এটা খুব বড় রকমের একটা অশনি সংকেত যে এটা একের পর এক পরপর 3টা ঘটে গেল। কিন্তু যে জায়গাগুলোতে গত 3বারের ভূমিকম্প হলো, দুটো জায়গায় কাছাকাছি সাভার বলা হচ্ছিল, সেটা নরসিংদীতেই। এই জায়গাগুলোর যে ভূগর্ভে সেখানে কোনো দুর্বলতা আপনারা পান কিনা? দেশের বড় বড় গ্যাস ক্ষেত্রগুলো নরসিংদীতে আছে, নরসিংদী এবং সিলেট এলাকায়। তো গ্যাস ক্ষেত্র মানে আমরা সেখান থেকে প্রতিনিয়ত কিন্তু গ্যাস উত্তোলন করছি। তার মানে মাটির নিচে কিন্তু অনেক বড় রকমের ভয়েড আছে, ফাঁকা জায়গা আছে। সেই ফাঁকা জায়গাগুলো এগুলো আস্তে আস্তে আরও বড় হতে হতে উপরের স্তর মাটি, উপরের স্তরে বিশাল বড় মাটির স্তর নিচে ভেঙে পড়ে গেছে। এটাই ভূমিকম্প। আমরা ঠিক তেমনি ঢাকা শহরের কথা বলি। ঢাকা শহরে আমাদের এত জনসংখ্যা, সেই জনসংখ্যার তাদের নিত্য প্রয়োজন মেটানোর জন্য যে পানি তুলে নিচ্ছে আমরা প্রতিদিন, যার ফলে প্রতি বছর কিন্তু পানির লেয়ার প্রায় 10 ফিট নিচে নেমে যাচ্ছে। এই নিচে নেমে যাওয়া তার মানে ভেতরে ভয়েড তৈরি হচ্ছে, ভয়েডটা আরও বড় হচ্ছে। এই ভয়েডটা বড় হওয়ার ফলে একসময় কিন্তু এখান থেকেও মাটি ধস হবে, যেটা আমরা আজকেই টের পেলাম। আজকে শুনছি যে বিকেলে যে ভূমিকম্পটা হয়েছে তার উৎপত্তিস্থল বাড্ডা, অর্থাৎ ঢাকা শহরের অলমোস্ট কেন্দ্রবিন্দুতে এই উৎপত্তিস্থলটা। সো ঢাকার জন্য এটা একটা বড় রকমের অশনি সংকেত বলবো। ঢাকায় যদি 5.7 মাত্রার ভূমিকম্প এই বাড্ডাতে উৎপত্তিস্থল হয় তখন কি হতে পারে? ভয়াবহ। প্রথমে তো বলি যে যত কেন্দ্রস্থলের দিকে যাওয়া যাবে ততই এটার উন্মত্ততা বা এটার ইম্প্যাক্ট বা ইফেক্ট অনেক বেশি। তার সাথে যদি ডিউরেশন, দ্যাট ইজ সময়টা যদি একটু বেশি হয়, গতকাল একটু ভূমিকম্প ছিল 15 সেকেন্ড, এই 15 সেকেন্ডের জায়গায় যদি আরও 5-10 সেকেন্ড বেশি হয় তাহলেই কিন্তু যে সমস্ত বিল্ডিংগুলো কাঁপাকাঁপি করছিল, ভাইব্রেটিং হচ্ছিল, সেটা এক পর্যায়ে কিন্তু এটা ভেঙে হেলে পড়বে। তো 5.7 যদি ঢাকা বাড্ডার ভেতরে হয়, এখানে অনেক বিল্ডিংই আছে যে বিল্ডিংগুলো ভেঙে পড়ে যাবে। ঢাকার মাটির নিচে কোন ফ্রন্ট লাইনের দুর্বলতা আছে? আপনারা তো নিশ্চয়ই ওটা নিয়ে কাজ করেন। জি, ঢাকার পরিস্থিতিটা কেমন আসলে? গুলশান এলাকায়, গুলশান প্লাস বাড্ডা এলাকা দিয়ে একটা ফল্ট লাইন চলে গেছে, যেটা ইনফ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বোধহয় 6টা কি 7টা, ঢাকার 7টা ফল্ট লাইনের ভিতরে একটা গুলশান দিয়ে চলে গেছে। ফল্ট লাইন থাকার অর্থই হলো যে ল্যান্ডস্লাইডিং হওয়ার, যখনই আপনার নিচের স্তরগুলো নিচে পড়ে যাচ্ছে, আরও ভূগর্ভস্থ স্তরগুলো নিচে পড়ে যাচ্ছে, আস্তে আস্তে ওটা যখন আরও পাতলা হয়ে আসবে তখন এই ফল্ট লাইন বরাবর যেটা ক্র্যাক ডেভেলপ করবে। এই ক্র্যাক ডেভেলপ করলে যেটা হবে, আশেপাশের বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং সেখানে ক্র্যাক ডেভেলপমেন্ট আরও একটা ইম্প্যাক্ট যেটা হলো, এর নিচ দিয়ে গ্যাসের লাইন আছে, এর নিচে খুব হাই ভোল্টেজের বিদ্যুতের লাইনগুলো কিন্তু আমাদের মাটির নিচ দিয়ে চলে গেছে। বিশেষ করে আফতাবনগর থেকে
গাবতলী পর্যন্ত যে লাইনটা গেছে সেটা কিন্তু মাটির নিচ দিয়ে অনেক হাই ভোল্টেজের। এই লাইনে যখন ক্র্যাক হবে তখন কিন্তু একসাথে পানি ঢুকছে সেই লাইনে, তারপর বিদ্যুৎ আছে, সাথে গ্যাস আছে, এবার যদি বিভিন্ন জায়গায় তো আপনার আগুনের সোর্স আছে, তখন উপরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। অর্থাৎ এই ক্র্যাক বরাবর বড় রকমের আগুন জ্বলবে, আগুন জ্বললে আশেপাশে তো আরও অনেক দুর্ঘটনা হবে। ঢাকার কোন এলাকায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে এবং ভূমিকম্প নিশ্চয়ই আগে থেকে আমরা বলতে পারি না, যদি হয় কোন এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে বেশি ভবনের তুলনায় যদি বলেন? পুরান ঢাকায়, পুরাতন ঢাকায় অনেক ভবন আছে যে ভবনের বয়স 100 বছরের বেশি, বংশ পরম্পরায় তারা বসবাস করছে। তারা সেখানে একটা সমস্যাও আছে। সেই সমস্যাটা হলো যে ইচ্ছা করলেই সে ভবনগুলোকে তারা নতুনভাবে তৈরি করতে পারছে না। আর্থিক সংকট ছাড়াও বিভিন্ন ডেভেলপাররা করতে পারছে না। তার পিছনে কারণটা হলো যে তাদের মালিকানা কিন্তু ট্রান্সফার হয়নি। অর্থাৎ 100 বছর আগে যে ভদ্রলোক মালিকানা ছিলেন, এই মালিকানা যেটা আমাদের গভর্নমেন্টের রুল মেনে যে মালিকানাটা ট্রান্সফার করা, সেটা কিন্তু রেজিস্ট্রি কিংবা এটা হয়নি। যার ফলে মালিকানা যখন নির্ধারণ করতে পারছে না, কোনো ডেভেলপার কিন্তু এগিয়ে আসতে পারছে না। আমার মনে হয় পুরান ঢাকার জন্য সরকারকে বিশেষভাবে উদ্যোগ নিতে হবে। সেখানে টাস্কফোর্স তৈরি করে দিয়ে সরজমিনে যাচাই করে মালিক মানে উত্তরাধিকার নির্ধারণ করে তাদের নামে এই জমিগুলো দিয়ে দেওয়া, যাতে সেখান থেকে ডকুমেন্টস নিয়ে ডেভেলপাররা এগিয়ে আসতে পারে একটা টেকসই স্থাপনা নির্মাণ করার জন্য। আরও একটা বিষয় বলি যে পুরান ঢাকায় কিন্তু অধিকাংশ বিল্ডিংয়ের ভিতরে নিচেই ওয়্যার হাউস, গোডাউন আছে, এবং সেই গোডাউনে তারা কিন্তু অধিকাংশ কেমিক্যাল এবং ভয়ঙ্কর দ্যাট ইজ হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল স্টোর করা আছে এই গোডাউনগুলোতে। কাজে একই ধরনের দুর্ঘটনা ঘটলে সেখানে কিন্তু অগ্নিকাণ্ড প্লাস সে সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক বেশি হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা যুক্ত ছিলাম প্রকৌশলী হাশমতুজ্জামানের সঙ্গে এবং তিনি নানান বিষয়ে কথা বললেন। বিশেষ করে ভূমিকম্পের আগে কি সতর্কতার দরকার আছে এবং ভূমিকম্পের যে সমস্ত ভূমিকম্পগুলো এই মুহূর্তে রাজধানী এবং ঢাকার আশেপাশে হচ্ছে, এখন ঢাকাবাসীর আসলে কী করণীয় সেসব বিষয়ে কথা বললেন। আবারও যুক্ত হবে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো পর্বে। এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি, মামুন সোহাগ।